সচিবালয়ে আগুনের কারণ ও উৎস সন্ধানে উচ্চ পর্যায়ের কমিটি গঠন। গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে, অভিযোগ রিজভির। নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ না দিলে রাজপথে আন্দোলন হবে। অবৈধ বিদেশি নাগরিকদের বৈধতা নিতে সময় বেঁধে দিল সরকার। বিএনপিকে বিভক্ত করার চেষ্টা হচ্ছে বললেন আলতাফ হোসেন। সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব জমা দেওয়ার সময় ফের বাড়ল। যশোরে জামায়াতের সম্মেলন কাল 1.5 লাখ নেতাকর্মী সমাগমের টার্গেট। কেশবপুরে বিএনপির আয়োজনে ব্যতিক্রমী বৌমা শাশুড়ি সমাবেশ অনুষ্ঠিত। সর্ববৃহৎ জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন, উদ্বিগ্ন বাংলাদেশ ও ভারত। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এস.এম. আরিফ। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। সচিবালয়ে আগুনের কারণ ও উৎস খুঁজে বের করতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে আগামী 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমকে এই কথা জানান। বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটি জরুরি বৈঠক হয়েছে। বৈঠকে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কমিটিকে আগামী 3 দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট দিতে বলা হয়। তিনি বলেন, এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। কারা নির্বাচিত হবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয়, তাহলে এই আত্মত্যাগের কী দাম থাকবে? বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীতে এক আলোচনা সভায় এই অভিযোগ এনেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি বলেন, বিএনপিকে ভাঙার জন্য এই সরকারের ভেতরে ক্ষীণ প্রচেষ্টা কাজ করছে কিনা তা নিয়ে জনগণের ভেতরে সন্দেহ দেখা দিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের একটি সমিতি এই আলোচনা সভার আয়োজন করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া না হলে রাজপথে আন্দোলন আরও বেগবান হবে বলে উল্লেখ করেছেন 12 দলীয় জোটের নেতারা। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে তারা একথা বলেন। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির জাফর চেয়ারম্যান মুস্তফা জামাল হায়দার বলেন, সরকার প্রতিনিয়ত ভুল করছে, যে কারণে আমাদের ঐক্যে ফাটল ধরেছে। আমরা ঐক্য সংগ্রামী চেতনা অটুট না থাকলে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের শত্রুরা বেশি খুশি হবে। আপনারা দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ফিরিয়ে দিলে জনতা সবচেয়ে বেশি খুশি হবে। সভাপতির বক্তব্যে জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন না দিলে আমরা আপনাদের বিরুদ্ধে মাঠে নামব। আমরা সিদ্ধান্ত নিলে 24 ঘন্টাও টিকতে পারবেন না। অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের বৈধতা নিতে সময় বেঁধে দিয়েছে সরকার। আগামী 31 জানুয়ারির মধ্যে বিদেশি এসব নাগরিক ও কর্মকর্তাদের প্রয়োজনীয় কাগজপত্র বৈধতা অর্জনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরী সই করা বিজ্ঞপ্তিতে গত মঙ্গলবার এই বিষয়ে নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই সময়সীমা অতিক্রান্ত হওয়ার পর অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ভারতীয় গোয়েন্দা সংস্থারা শুধু দেশে অস্থিরতা সৃষ্টি নয়, বিএনপির মধ্যে বিভেদের ষড়যন্ত্রেও লিপ্ত রয়েছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। বৃহস্পতিবার দুপুরে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সদরের সুবিদখালী সরকারি কলেজ মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নিজ দলের মধ্যেও কিছু অনুপ্রবেশকারী রয়েছে দাবি করে তিনি বলেন, এদের মধ্যে রয়ের এজেন্ট থাকতে পারে। তাই মাঠ পর্যায়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের সময়সীমা আরেক দফা বাড়িয়ে 2025 সালের 15 ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্পদ বিবরণীর তথ্য সিলগালা খাম করে নিজ নিজ কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে 2025 সালের 15 ফেব্রুয়ারির মধ্যে। এবছর থেকে সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণীর তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক করেছে সরকার। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর 15 লাখ কর্মচারীকে সম্পদের হিসাব জমা দেওয়ার বাধ্যবাধকতায় নিয়ে আসা হয়। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। বৌমা ও শাশুড়ির পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং মমত্ববোধ বৃদ্ধির জন্য যশোরের কেশবপুরে আজ ব্যতিক্রমী আয়োজন হয়েছে। দুপুরে উপজেলার হাসানপুর ইউনিয়নের কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে বৌমা শাশুড়ি সমাবেশ হয়েছে। এলাকার শতাধিক বৌমা ও শাশুড়ি উপস্থিতিতে আয়োজন আনন্দময় করে তোলে। যশোর জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক নাজমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদের সহধর্মিণী রেহেনা আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাকর। সমাবেশে 101 জন বৌমা ও শাশুড়িকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা হিসেবে শাড়ি উপহার দেওয়া হয়। যশোরে আগামীকাল শুক্রবার জামায়াত ইসলামের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেবেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এই কর্মী সম্মেলনে 1.5 লাখ জনসমাগমের টার্গেট নিয়ে মাঠে নেমেছে জামায়াত নেতারা। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। প্রেস ক্লাব যশোর মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল 9টায় ঈদগাহ ময়দানে কর্মী সম্মেলন হবে। কর্মী সম্মেলনকে ঘিরে যশোরে ইতোমধ্যে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম অভয়নগর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় করেছেন। উপজেলা প্রশাসন বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা প্রশাসক। যশোরের আরএন রোডের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও হোটেল শামস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী সাইম সিদ্দিকীর উদ্যোগে 3 শতাধিক শীতার্ত মানুষকে উন্নত মানের দুপুরের খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আরএন রোডের নিজ বাড়িতে পথচারী ও ছিন্নমূল মানুষদেরকে দুপুরের খাবার খাওয়ানোর পরে তাদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। গত 24 বছর যাবৎ এমন আয়োজন করে আসছেন বলে জানান সাইম সিদ্দিকী। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে। তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের একটি প্রকল্পের অনুমোদন করেছে চীন। তিব্বত মালভূমির পূর্বাংশে এই প্রকল্পের কারণে বাংলাদেশ ও ভারতের অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। বার্তা সংস্থা রয়টার্সের সূত্রে ডয়েচে ভেলে এই খবর দিয়েছে। চীনের মধ্যাঞ্চলে অবস্থিত 3 জর্জেস বাঁধের উৎপাদন ক্ষমতার চেয়ে 3 গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে নতুন বাঁধটি থেকে। 3 জর্জেস বাঁধ বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ হিসেবে বিবেচিত। তিব্বতের ইয়ারলং জাংবো নদীর নিম্নভাগে বাঁধটি নির্মাণ করে বছরে 300 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদনের আশা করেছে চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্প। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।